ওকে, তো আজকে আমরা কিছু এক্সারসাইজ সলভ করব, তারপরে আমরা আবার নতুন থিওরি করব। তো প্রথমে এক্সারসাইজ কিছু সলভ করে নিই। এটা হচ্ছে আমি এক্সারসাইজটা সলভ করছি, তোমার অনেকের কোশ্চেন থাকে। এটা হচ্ছে এসকে মাপা থেকে, এক্সারসাইজ নাম্বার 6, এসকে মাপা, লিনিয়ার অ্যালজেব্রা। ঠিক আছে, তো দেখো প্রথম কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 2, মানে বইয়ের কোশ্চেন নাম্বার 2। কারা কারা সাবস্পেস ডিটারমাইন whether subspace or not, subspace or not, তারপর সাবস্পেস হবে কি হবে না সেটা তোমাকে বলতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো কোশ্চেনটা? আমি এখানে লিখছি, লিখে তারপরে তোমরা বলবে যে এটা হ্যাঁ বা না বলবে। সেটা হচ্ছে xyz belongs to R3 such that x is 0, এটা কি সাবস্পেস হবে, হ্যাঁ কি না বলবে? x equal to 0 নাকি? হ্যাঁ, এটা তো হবে। এটা কিসের ইকুয়েশন? x equals to 0 টা কিসের ইকুয়েশন বলো তো? ওই মানে y ও y অ্যাক্সিস। y অ্যাক্সিস নয়, x equal to 0, x equal to 0 মানে y অ্যাক্সিসই তো। 3D তে ভাবতে হবে, 3D তে। তুমি 2D তে ও ভাবছো। তাহলে আপনার ওই y z প্লেন। কারেক্ট, তো এটা হয়ে যাচ্ছে আমার yz প্লেন, তার মানে এটা একটা সাবস্পেস হবে। হ্যাঁ, বুঝতে পেরেছো? নেক্সট দেখো xyz such that x equals to 1, এটাও একটা প্লেন, বুঝতে পেরেছো? মানে এক্সটা 1, মানে yz প্লেনেরই প্যারালাল আর একটা প্লেন, যেটা যেখানে x এর ভ্যালু সবসময় 1 থাকছে, yz এর ভ্যালু যা খুশি হতে পারে। সো এটাও একটা কিন্তু প্লেন, এটা কি সাবস্পেস হবে? এটা কি সাবস্পেস হবে? সাধন, এটা স্যার বলা যাচ্ছে না। কেন বলা যাচ্ছে না? কি মনে হচ্ছে কি বলো, সাবস্পেস হতে গেলে কি দরকার? প্রথম যেটা চেক করতে হবে সাবস্পেস হতে গেলে, যেটা যে জিরো ভেক্টর কি সেটের মধ্যে আছে না নেই। এক্সটা যদি সবসময় 1 হয় তাহলে কি জিরো ভেক্টরের এক্সটা তো 0 হতে হয়। তাহলে কি এখান থেকে আমি বলতে পারবো যে জিরো ভেক্টর বিলং করছে? এটা 0 0 0, এইটা তো আর সেটের মধ্যে থাকছে না, তাহলে এটা কি করে সাবস্পেস হতে পারে? হুম, তো এটা তাহলে নট সাবস্পেস। ঠিক আছে, আর কিছু চেক মানে করারই নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জিরোটা থাকছে না। হ্যাঁ আপনার ওটা এডিশনের পারপাসে বা এর পারপাসে জিরো দরকার তো। হ্যাঁ, জিরো ভেক্টর তো থাকতেই হবে যে কোনো ভেক্টর স্পেসে। হুম হুম আরেকটা জিনিসও তুমি দেখতে পারো, এখানে এক্সটা 1, তার মানে যেমন ধরো 1 0 0, এটা একটা ভেক্টর বিলংস টু এস। আবার 1 1 1, এটাও তাহলে এসে থাকবে, কারণ প্রথমটা 1 থাকলেই এসে থাকতে হবে। হ্যাঁ, ওয়াইজেড যা খুশি হোক। এবার তুমি যদি যোগ করো, যোগ করলে কি হয়ে যাবে? এটা 2 হয়ে যাবে না? তখন কি আর এসে থাকবে? কারণ এক্সটা তখন 2 হয়ে গেল। তাহলে এইভাবেও বলতে পারছো যে দুটো ভেক্টরের যোগফলটা এসে থাকছে না সাধারণত, তাহলে সেইভাবেও এটা সাবস্পেস নয়। তাহলে অনেকভাবে এটা সাবস্পেস হচ্ছে না। কারো কোনো ডাউট আছে?
না। এইবার দেখো একটা জিনিস দেখবে, খেয়াল করবে, আমি তোমাকে বলেছিলাম এর আগের দিন যে একটা সাবস্পেস হতে গেলে এই যে কন্ডিশনটা দেওয়া থাকছে, সেই কন্ডিশনটা প্রথম কথা লিনিয়ার হবে। কি কি হবে? লিনিয়ার হবে। যটা কন্ডিশনে থাকুক সব ততটাই লিনিয়ার হবে এবং হোমোজিনিয়াস হবে। হোমোজিনিয়াস মানে কনস্ট্যান্ট টার্মটা জিরো হতে হবে। কথাটা বুঝতে পেরেছো? যেমন ধরো এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড ইকুয়ালস টু জিরো হতে হবে। এখানে নন জিরো হলে হবে না। এখানে একটা এইরকম এইরকম একটা থাকতে পারে, দুটো থাকতে পারে, তিনটে থাকতে পারে, এরকম থাকবে, কিন্তু সবসময় লিনিয়ার থাকবে প্রথম কথা। দ্বিতীয় কথা, কনস্ট্যান্ট টার্ম জিরো হবে। হুম। এই দুটো কন্ডিশন স্যাটিসফাই করতে হবে, তাহলে দেখবে ওটা তোমার সাবস্পেস হবে। যেমন এইখানে দেখো, এইখানে কনস্ট্যান্টটা 1 হয়ে গেছে, যার ফলে এটা কিন্তু ভেক্টর স্পেস হবে না। লিনিয়ারটা হচ্ছে কিন্তু কনস্ট্যান্টটা 1। এখানে দেখো লিনিয়ার কনস্ট্যান্ট 0, তাহলে এটা একটা ভেক্টর সাবস্পেস হচ্ছে। খুব সহজে দেখার বিষয় হচ্ছে এটা। ঠিক আছে, বোঝা গেল? হুম। এবার দেখো 3 নম্বর, এক্স ওয়াই জেড such that এক্স ওয়াই মানে এক্স ইন্টু ওয়াই ইকুয়ালস টু জেড। এটা কি লিনিয়ার? আগে বলো, এটা কি লিনিয়ার? না। এটা লিনিয়ার না, তাহলে এটা নট সাবস্পেস, ভাবতেই হবে না। মানে লিনিয়ার ইকুয়েশনটাও তো লিনিয়ার নয়। লিনিয়ার নয় বলেই তো এটা সাবস্পেস হবে না। হুম। ঠিক আছে, কারণ এইবার তুমি দেখো দুটো এলিমেন্টের যোগফল ওই সেটের মধ্যে থাকবে না, এরকম তুমি এলিমেন্ট খুঁজে পেয়ে এটা যাবে। আপনার মানে জেডটা যদি কনস্ট্যান্ট থাকতো, জেডটা, হ্যাঁ। তাহলেই আপনার প্লেন হতো, মানে না তখন না না, লিনিয়ার হতো, কে করলে? মানে হোমোজিনিয়াস হতো আর কি। না, প্লেনের একটা ইকুয়েশন হতো। প্লেনের ইকুয়েশন তো এইরকম দেখতে হবে, এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড ইকুয়ালস টু জিরো, এরকম হতে হবে। এরকম কি হতো? জেডটা যদি আমি ধরো 1 করে দিলাম, তাহলে কি হতো? গুণ আছে তো এখানে। হ্যাঁ, গুণ আছে ও। গুণ ঠিক মানে ঠিক তো ঠিক। এখানে 2 ডিগ্রি হয়ে গেল না, লিনিয়ার তো থাকলো না। হ্যাঁ হ্যাঁ, লিনিয়ার থাকবে না। লিনিয়ার থাকলে প্লেনের সব আলাদা ইকুয়েশন হলে আলাদা সিঙ্গেল থাকবে। সিঙ্গেল থাকবে। বুঝতে হুম। পেরেছো? এই আপনার এই যে ওয়াই জেড প্লেন, এটা হ্যাঁ ওয়াই জেড প্লেনের ইকুয়েশন, এক্সটা তো আপনার জিরো আসবে, প্লাস হ্যাঁ, ওয়াই প্লাস জেড এর মানে এডিশন বা সাবট্রাকশনের আকারে থাকবে। এই যে বললাম, এই ইকুয়েশন থাকবে, কনস্ট্যান্ট টার্মটা জিরো হুম। হবে, ব্যাস এইটুকুই দেখতে হবে, আর কিচ্ছু দেখার দরকার নেই। হ্যাঁ হ্যাঁ। হুম। 4 নম্বর বলো। এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু জিরো, এটা কি হবে? এটা তো প্লেনের ইকুয়েশন, জিরো দিয়ে গেছে হ্যাঁ, তার মানে আপনার। এটা হবে সাবস্পেস। হুম, হ্যাঁ। বুঝতে পেরেছো? কত সহজে জাস্ট চোখে দেখে বলা যাচ্ছে। হুম। তারপরে যদি আমি সেম জিনিস রাখি, শুধু এটাকে করে দিচ্ছি এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু 1, তাহলে কি হবে? মানে জিরো দিয়ে যাচ্ছে না। জিরো দিয়ে যাচ্ছে না, তাহলে জিরো 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 বসাও, 1 ম্যাচ করছে না, তাহলে অরিজিনটাই নেই, তাহলে এটা নট হয়ে যাবে। হুম। কনস্ট্যান্ট টার্মটা এখানে নন জিরো, কনস্ট্যান্ট টার্ম তো জিরো দরকার, আমি বলেছি। হুম। ঠিক আছে, হুম। তারপরে দেখো এক্স প্লাস 2y মাইনাস জেড ইকুয়ালস টু জিরো, কমা 2x মাইনাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু জিরো। বলো এইবার কি, এটা কি হবে? এখানে দেখো দুটো হ্যাঁ দুটো হ্যাঁ, এটা। লিনিয়ার আছে, দুটোতেই জিরো আছে, তার মানে হবে। হুম, দুটোই দুটোই তো জিরো দিয়ে গেছে। দুটোই জিরো দিয়ে গেছে এবং দুটোই লিনিয়ার, এটাও লিনিয়ার এটাও লিনিয়ার, হুম। মানে এক্স ওয়াই জেড এর লিনিয়ার কম্বিনেশন হচ্ছে। বুঝতে পেরেছো? হুম। হুম। তাহলে এটা হবে ইয়েস ওয়াই। আচ্ছা, এইবার সেম জিনিসই ধরো দিলাম, এখানে দিলাম 1, এখানে দিলাম 2, হবে? হুম। না, হবে না। তাহলে হবে না। বুঝতে পেরেছো?
তো এইভাবে জিনিসটা বুঝতে হবে যে কোথায় লিনিয়ার আছে কোথায় লিনিয়ার নেই, এইটুকু বুঝলেই হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা নেক্সট এবার দেখো 3 নম্বর কোশ্চেন। আলফা হচ্ছে 1 1 2, বিটা হচ্ছে 0 2 1, গামা হচ্ছে 2 2 4। ঠিক আছে। এবার কোশ্চেন করেছে, কোশ্চেন হচ্ছে যে ইজ আলফা আ লিনিয়ার কম্বিনেশন অফ বিটা অ্যান্ড গামা। এই দুটোর লিনিয়ার কম্বিনেশন করে আলফাটাকে লেখা যাবে কি যাবে না, কোশ্চেন করেছে। তোমার অ্যান্সার কি হবে? বুঝতে পেরেছো কোশ্চেনটা? কোশ্চেনটা বুঝতে পেরেছো? মানে লিনিয়ার কম্বিনেশনে নাকি? প্রশ্নটা পড়ো কি বলছে। ইজ আলফা এর লিনিয়ার কম্বিনেশন অফ বিটা আর গামা, বিটা গামার আকারে প্রকাশ করা যাবে কিনা, যাবে কিনা। এটাই তো। হ্যাঁ, তো আমরা তাহলে এটা অ্যান্সার করার সময় আমরা কি করব, ধরে নেবো যে যাবে। ঠিক আছে। মনে হয় যাবে না তো। আরে মনে যাবে। হওয়ার কিছু নেই, এখানে তো তোমাকে সলিউশন করে দেখতে হবে। মনে হওয়াটাই তো বড় কথা নয়। আমার মনে হচ্ছে আমি রাজা, আমি কি রাজা তাহলে? সেটা তো নয়, আমাকে সেটা দেখতে হবে টেস্ট করে। তো আমি ধরে নিচ্ছি যে সাপোজ লেখা যাবে, তাহলে এর লিনিয়ার কম্বিনেশন আমরা কি লিখবো, সি বিটা প্লাস ডি গামা, এইভাবে লেখা যাবে। যদি আমি সি ডি এর ভ্যালু পাই যাতে এটা ইকুয়ালিটি হোল্ড করছে, তাহলে বলবো যে লিনিয়ার কম্বিনেশন, আর যদি না পাই তাহলে বলবো না। ঠিক কি ঠিক না? ঠিক। ওকে, তাহলে এবার আমি বসিয়ে দেখো, এবার ভ্যালুগুলো বসিয়ে দেখো। এবার আলফার ভ্যালু কি আছে দেখো, আলফার ভ্যালু হচ্ছে 1 1 2, তাহলে সি ইন্টু বিটার ভ্যালু হচ্ছে 0 2 1, আর ডি এর ভ্যালু হচ্ছে তোমার, এই গামার ভ্যালু হচ্ছে 2 2 4। ওকে, এবার দেখো তাহলে এইটাকে আমি কি করতে পারি, স্কেলার মাল্টিপ্লিকেশন, সিটা সবার সঙ্গে গুণ হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে সি ইন্টু 0, সি ইন্টু 2 মানে 2c, সি ইন্টু 1 মানে সি। এটা হয়ে যাবে আমার 2d 4d, রাইট। আর যখন যোগ করি তখন কি হয়, কম্পোনেন্ট ওয়াইজ যোগ হয়ে যায়। তাহলে কি হয়ে যাবে, এটা 2d প্লাস 0 মানে 2d থাকবে, 2c প্লাস 2d হবে, আর এটা হচ্ছে c প্লাস 4d হবে। হলো? আচ্ছা এইটা আর এইটা ইকুয়াল, তার মানে কম্পোনেন্ট ওয়াইজ ইকুয়াল হবে, তার মানে 2d এর ভ্যালু কত হবে, 1 হবে, এখান থেকে আমরা পাচ্ছি। আবার 2c প্লাস 2d এটাও 1 হবে, আর এদিকে পাচ্ছি c প্লাস 4d ইজ ইকুয়াল টু 2। তাহলে এইবার দেখো এই তিনটাকেই সলভ করা যাবে কি না। দেখো এখানে বলছে 2d সমান 1, তাহলে আমি যদি এখানে 2d এর জায়গায় 1 বসিয়ে দিই, তাহলে আমি কি পাবো, 2c প্লাস 1 ইকুয়ালস টু 1, তো 1 1 কেটে গেল, c 2c ইকুয়ালস টু 0, তার মানে c ইকুয়ালস টু 0 পেয়ে গেলাম, রাইট। তাহলে এখান থেকে আমি c একটা 0 পেলাম। আচ্ছা c যদি এখানে 0 বসিয়ে দিই, তাহলে এখান থেকে আমি d এর ভ্যালু কি পাবো, 4d ইকুয়ালস টু 2 পাচ্ছি, তার মানে 2d ইকুয়ালস টু 1 পেয়েছি, আর এইটা এখানে ম্যাচ করে গেল, তার মানে d এর ভ্যালু হাফ। তার মানে আমি করা যাচ্ছে, কোনো রকমের সমস্যা হচ্ছে না, অর্থাৎ c0 d এর ভ্যালু হাফ। তাহলে দেখো এটা যদি করা না যেত আপনার এই পরেরটাতে ম্যাচ করতো না। হ্যাঁ, ম্যাচ যদি না করতো তাহলে বলতাম যে কোনো লিনিয়ার কম্বিনেশন এক্সিস্ট করবে না। বুঝতে পেরেছো? ধরুন এটা আপনার এই 2 এর জায়গায় ধরুন যদি 5 থাকতো, 1 1 2 এর জায়গায় 5 থাকতো, তাহলে তো ম্যাচ করতো না। তাহলেই ম্যাচ করতো না। ঠিক আছে, এইখানে 2 এর জায়গায় যদি অন্য কিছু থাকতো তাহলেই ম্যাচ করতো না। ওকে, তাহলে যাই হোক, এবার তাহলে বুঝতে পেরেছো এই ধরনের
কোশ্চেন কিভাবে অ্যান্সার করতে হয়? ওকে, তাহলে আরেকটা কোশ্চেন দিচ্ছি, ওই যে সেম আলফা বিটা গামা সেম আছে, কোশ্চেনটা হচ্ছে ইজ বিটা a linear combination of gamma and alpha? Is beta a linear combination of gamma and alpha? এটা বলতে হবে। ওটা ওইভাবে করতে হবে, হুম, ওই সিডি আকারে, তাহলে ওই সিডির আকারে হ্যাঁ, করতে হবে। তাহলে বিটার ভ্যালু আমি ধরে নেব, তাহলে বিটা ইকুয়ালস টু ধরে নেব লেট সি ইন্টু গামা, গামা মানে হচ্ছে 2 to 1, আচ্ছা সি, আচ্ছা আগে আমরা ওটা গামাই লিখি, ডি আলফা লিখি, তাহলে আমি বিটার ভ্যালু বসাচ্ছি, এখানে হচ্ছে তোমার 0 to 1 ইকুয়ালস টু সি ইন্টু গামার ভ্যালু হচ্ছে 2 to 4 প্লাস ডি ইন্টু আলফার ভ্যালু হচ্ছে 1 1 2। ওকে, তাহলে এটা হয়ে যাচ্ছে আমার 2c, দেখো একবারে আমি যদি করি 2c আর এদিকে d, 2c প্লাস d, এটা হয়ে যাবে 2c প্লাস, এটাও হয়ে যাবে 2c প্লাস d, তারপর এটা হয়ে যাবে 4c প্লাস 2d। তার মানে আমি কি পাচ্ছি, প্রথমটা 0, তার মানে 2c প্লাস d ইজ 0, তারপরে হচ্ছে 2 ইকুয়ালস টু 2c প্লাস d। তাহলে এখানেই কন্ট্রাডিকশন আমরা পেয়ে গেলাম, 2c প্লাস d হচ্ছে 0, আবার 2c প্লাস d আবার 2, দুটো একসঙ্গে কি করে হতে পারে? হ্যাঁ কি না? কি স্যার? 2c প্লাস d 0 আর এখানে 2c প্লাস d সমান 2 একই সঙ্গে হতে পারে? এটা হচ্ছে না তো লিনিয়ার কম্বিনেশন। অতএব কন্ট্রাডিকশন, এখানেই কন্ট্রাডিকশন পেয়ে গেল, আর আমাকে যাওয়ার দরকার নেই। ঠিক স্যার, মানে এর অর্থ হচ্ছে যে গামা আর আলফা দুটো আকারে, মানে এটা জ্যামিতিক আকারে কিছু একটা, মানে ঘটনাটা কি ধরনের হবে? আচ্ছা বলছি, বিটা ইজ নট এ লিনিয়ার কম্বিনেশন অফ গামা অ্যান্ড আলফা। ওকে, দেখো এইটার জিওমেট্রিক মিনিংটা কি, গামা আর আলফা দুটো ভেক্টর, দেখো একটা জিনিস তুমি যদি আগে দেখো ভালো করে, এইটা হচ্ছে আলফা আর এটা হচ্ছে গামা, দেখো এইটার সঙ্গে যদি আমি 2 গুণ করি এটা পেয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছ, মানে গামা ইকুয়ালস টু 2 আলফা, দেখা যাচ্ছে, দেখে বুঝতে পারছো? গামা ইকুয়াল টু 2 আলফা। ভেরিফাই করো নিজে। গামা ইকুয়াল টু 2 আলফা। তাহলে এটার ঠিক। মানে কি, তাহলে এরা দুটো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, আমরা পরে আসছি। মানে আপনার হচ্ছে একটা সরাসরি যদি একটা স্ট্রেট লাইন করা হয়, হুম, আপনার মানে অরিজিন থেকেও ওই পয়েন্টটা পাওয়া যাচ্ছে নাকি, ওই হ্যাঁ, ধরনেরই হচ্ছে। তার মানে বেসিক্যালি তারা আলাদা ভেক্টর নয়, একটা ভেক্টরের আরেকটা গুণ, 2 গুণ, মানে ডাবল, আরেকটা ভেক্টর আরেকটা ভেক্টরের ডাবল। কিন্তু বিটাটা থাক আর না থাক, কিন্তু বিটাটা হচ্ছে অন্য একটা এক- ভেক্টর, অন্য দিকে, মানে যদি দেখো হুম আমি যদি লিখি আলফাটাকে যদি এরকম ভেক্টর লিখি, তাহলে বিটা গামাটা হয়ে যাচ্ছে তোমার এরকম ভেক্টর, ডাবল হয়ে যাচ্ছে, আর বিটাটা দেখো হুম বিটাটা একদম পুরো আলাদা, তাহলে বিটাটা হুম এরকম হবে। এবার এই দুটোকে কম্বাইন করে তুমি কি বানাতে পারো, এই লাইন বরাবরই অন্য ভেক্টর তুমি বানাতে পারবে, হ্যাঁ, ঠিক আছে? তখন ওইটা। হুম তো এই লাইন বরাবর, আর বিটাটা হচ্ছে এইরকম দেখতে, এটা হচ্ছে তোমার বিটা, তো এদের হুম সেম লাইনেই তো থাকবে, যে কোনো মানে গামা আর আলফার যে লিনিয়ার কম্বিনেশন, তারা এই লাইন হুম বরাবরই থাকবে, তো তুমি অন্য লাইনের হুম ভেক্টরকে তুমি তো বানাতে পারবে না, না। এখানে ডিরেকশনটা একই থাকছে। হুম তো এইটাই হচ্ছে এর জিওমেট্রিক সিগনিফিকেন্স, বুঝতে পেরেছো? আর ওইটার ক্ষেত্রে হবে না। এটার ক্ষেত্রে এই এইটার ক্ষেত্রে আলফা আর এই বিটা, সরি বিটা আর গামা, এরা দুটো আলাদা আলাদা ভেক্টর, মানে অনেকটা, তুমি ভেক্টরের যোগফল জানো তো, জিওমেট্রিকে কিভাবে যোগফল করে, একটা ভেক্টর যদি এই বরাবর হয় আর একটা ভেক্টর যদি এই বরাবর হয়, হ্যাঁ, এটা যদি আলফা হয় হুম এটা যদি বিটা হয়, তাহলে আলফা প্লাস বিটা কিভাবে করে, এটা দিয়ে যে প্যারালেলোগ্রাম বানাই,
মানে সামান্তরিক গিয়ে এই ভেক্টরটা হচ্ছে তোমার আলফা প্লাস বিটা। এবার তুমি যদি আলফাটাকে একটু বড় করে দাও, ধরো লেটস সে এইভাবে একটু মানে 2 আলফা করে ঘটনা নাও। হচ্ছে বলছি স্যার, এটা হচ্ছে আপনার মানে ওরা যোগ ফলটা এটার আকারে প্রকাশ করা যাচ্ছে, মানে আপনার আলফা বিটাটা এই দুটার যে যোগ ফলটা, এই আগেরটা বাড়ি করার না আগেরটা, হ্যাঁ এই দুটা ধরুন এই যে আপনার বিটা আর গামা, এটাই বিটা গামা আপনার যদি ওইভাবে যোগ করা হয় সিস্টেমেটিক ওইভাবে, তখন এই আলফার আকারে প্রকাশ করা যাচ্ছে। হ্যাঁ, কারণ কি এরা হচ্ছে দুটো আলাদা আলাদা ডিরেকশনে আছে, তাহলে ওদের কম্বিনেশন করে তুমি যে কোনো ভেক্টর তুমি ওই প্লেনে বরাবর যে কোনো ভেক্টর বানাতে পারবে। মানে দুটোই তো একটা প্লেনে আছে, এবং ওই প্লেন বরাবর তুমি যে কোনো ভেক্টরকে বানাতে পারবে। ঠিক আছে, এটাই হচ্ছে মেন কথা। কিন্তু দুটো ভেক্টর যদি মানে একই দিক বরাবর থাকে, ধরো এইটা আর একটা এইটা, তাহলে এই দুটোর লিনিয়ার কম্বিনেশন করলে এই ডিরেকশন বরাবরই তুমি ভেক্টর পাবে, অন্য ডিরেকশনের ভেক্টরকে তুমি আর কম্বাইন করে পারবে না বানাতে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এইবার ধরো একটা কোশ্চেন করেছে 4 নম্বরে, যে তোমার আলফা বলে দিয়েছে 3 1, তার মানে এটা কোথায় ভেক্টর আছে, R2 তে, মানে আমরা প্লেন দেখছি, এই যে আমাদের স্ক্রিনটা যেটা দেখতে পাচ্ছ তোমরা সেটা একটা প্লেন, তাই না? এই বরাবর ধরো এক্স অ্যাক্সিস, এই বরাবর এক্স অ্যাক্সিস, এই বরাবর ওয়াই অ্যাক্সিস, তো এটা একটা প্লেনের বোঝাচ্ছে। আর যে কোনো ভেক্টরকে তুমি 3 1 কে এই অরিজিন থেকে যোগ করে ভেক্টর দ্বারা, সব ভেক্টরকে তুমি অরিজিন দিয়ে যোগ করে তীর চিহ্ন দিয়ে বোঝাতে পারো। 3 1 মানে এই দিকে 3 আর এই দিকে উপরে ঘরে 1, তার মানে অনেকটা এই রকম, এই ভেক্টরটা হচ্ছে 3, 1। বুঝতে পেরেছো? তো এইরকম করে তুমি যে কোনো ভেক্টরকে অ্যারো দিয়ে বোঝাতে পারো। আচ্ছা, বিটা হচ্ছে 2, -1, তাহলে এল অফ মানে লিনিয়ার স্প্যান অফ আলফা বিটা কি, আলফা বিটা ক্যালকুলেট করো। ঠিক আছে, আর সো দ্যাট এখানে বলেছে সো দ্যাট এল অফ আলফা বিটা ইজ অ্যাকচুয়ালি R2 এর সঙ্গে সমান হয়ে যাচ্ছে। ঠিক আছে, বুঝতে পেরেছো কোশ্চেনটা? বুঝতে পেরেছো? বুঝতে পারলাম না। কোন জায়গাটা বুঝতে পারলে না বলো? এটা লিনিয়ার স্প্যান দেখালেন নাকি? হ্যাঁ, লিনিয়ার স্প্যান মনে আছে তো, কি করতে হয়? হ্যাঁ, মানে R2 তে হলো মানে 3 1 আর 2 -1 নাকি? হ্যাঁ, ওটা হচ্ছে 3 1, এটা হচ্ছে 2 -1। আমার কোশ্চেন হচ্ছে লিনিয়ার স্প্যান অফ আলফা বিটাটা কি, এটা কি জানো না জানো না? স্যার একটা ওই ভেক্টর, একটা ভেক্টর বা দুটো ভেক্টর দিয়ে জেনারেট করা, এটাই তো? আরে নব, তোমাকে আমি কাল এর আগের দিন করালাম তো, তুমি যে আজকে ক্লাস করতে আসলে, তো এর আগের দিন কি হলো না হলো সেগুলো তুমি দেখবে না? তুমি যদি শেখো, একদিক দিয়ে শেখাচ্ছে একদিক দিয়ে তুমি ভুলছো, তাহলে কেমন করে হবে? এরকম করে তো লাভ হবে না। তাহলে দেখো, এল অফ আলফা বিটা হচ্ছে সেট অফ অল লিনিয়ার কম্বিনেশনস অফ আলফা অ্যান্ড বিটা। লিনিয়ার কম্বিনেশন মানে আমি করতে পারি সি ইন্টু আলফা প্লাস ডি ইন্টু বিটা। এবার সিডি গুলোকে আমি আর এর উপরে ভ্যারি করাতে পারবো, অল পসিবল ভ্যালু নেব সিডি এর, মানে অল পসিবল রিয়েল ভ্যালু নিয়ে যে সেটটা তৈরি হবে সেটাই হচ্ছে আমার, এবং এটা একটা ভেক্টর স্পেস হবে। বুঝতে পেরেছো? এটা একটা সাবস্পেস হবে।
এটা পরীক্ষা করে দেখলেই বোঝা যাবে যে এটা একটা সাবস্পেস হবে। তো এবার দেখো তুমি যদি বসাও ভ্যালুগুলোকে, সি আলফার ভ্যালু কি 3,1, আর এদিকে ডি এর ভ্যালু হচ্ছে 2,-1, CD বিলংস টু আর। তাহলে কি হচ্ছে 3C, এখানে আসছে 2D, কমা এখানে C মাইনাস 2D। ওকে, তাহলে এটা দেখে বুঝতে পারছি যে এটা একটা সাবস্পেস হচ্ছে R2 এর। এবার R2টাই যে এর সমান হয়ে যাবে সেটা আমি কিভাবে বুঝবো? তাহলে R2 এর যে কোনো ভেক্টরকে আমি কিভাবে লিখতে পারি বলো? হ্যালো নব, নব কি নব আছে? হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ আছি তো। আমি ভাবছি দুঃখ পেয়ে পালিয়ে গেলে কি। না না। দেখো এবার R2 মানে আমরা কি জানি বলো? R2 কে আমি কিভাবে লিখি? 1001। R2 কে আমরা এইভাবে লিখলে পারি x, y, যেখানে xটাও r এর যে কোনো ভ্যালু হতে পারে, yটাও r এর যে কোনো ভ্যালু হতে পারে। এটা এটা মানেই আবার এইভাবে বলতে পারো x ইন্টু 10 প্লাস y ইন্টু 01, ঠিক না? এটাকেই তো এইভাবে লেখে না, এটা হচ্ছে x0, এটা হচ্ছে 0y, তার মানে x, y, ঠিক না? ঠিক। তাহলে আমি xy যে কোনো একটা ভেক্টর নিলাম, xy R2, সেইটাকে যদি আমি এই ফর্মে লিখতে পারি তাহলে কাজ হবে। কোনো একটা সি আর ডি এর জন্য যদি আমি লিখতে পারি এই ধরনের দেখতে হচ্ছে ফর সাম সিডি রিয়েল, তাহলে আমি বলতে পারবো যে এই xy পয়েন্টটা এই সেটের মধ্যে থাকবে। হ্যাঁ কি না, বুঝতে পেরেছো? তার মানে আমাকে দেখতে হবে এই ইকুয়েশনটা সলভ করতে হবে, xy ইকুয়ালস টু 3c প্লাস 2d, আর এখানে c মাইনাস 2d। এখানে আমাদের আননোনটাকে আমাকে বের করতে হবে সিডি, মানে xyটা গিভেন, xyটাকে আমি এই ফর্মে লিখতে চাইছি, মানে সিডি আমি খুঁজতে চাইছি, মানে আননোনটা তাহলে কে হলো? আননোনটা হচ্ছে সি আর ডি। এমন সি আর ডি তোমাকে পেতে হবে xy এর মানে মারফত, যাতে এইটা লেখা যায়। তাহলে এখান থেকে আমি দুটো ইকুয়েশন পাচ্ছি, একটা হচ্ছে 3c প্লাস 2d ইকুয়ালস টু x হবে, মানে এইটার সঙ্গে x এর সমান, এটা x এর সঙ্গে সমান হবে, আর c মাইনাস 2dটা y এর সঙ্গে সমান হবে, তাহলে c মাইনাস 2dটা y এর সঙ্গে সমান হবে। এই দুটোকে আমাকে কি করতে হবে? সলভ করতে হবে। তাহলে যোগ করে দিলে আমি পেয়ে যাব 4c ইকুয়ালস টু x প্লাস y, তাহলে c সমান হয়ে গেল x প্লাস y বাই 4। এবার যেই c পেয়ে গেলাম অমনি আমি d পেয়ে যাব। তাহলে এই ইকুয়েশন থেকে আমি লিখতে পারি 2d সমান y মাইনাস c, c মাইনাস y, 2d সমান c মাইনাস y, এটাকে এইদিকে গেল, এটা এইদিকে গেল। এবার c মাইনাস y, y এর ভ্যালু, আচ্ছা c এর ভ্যালু আমরা কি জানি? c এর ভ্যালু হচ্ছে x প্লাস y বাই 4 মাইনাস y, তাহলে আমার আসলো 4, আচ্ছা x প্লাস y মাইনাস 4y, তাহলে আমার বিয়োগ করলে x মাইনাস 3y বাই 4, তার মানে d সমান সমান আসলো x মাইনাস 3y বাই 8। তাহলে আমি দেখো c পেয়ে গেলাম xy এর টার্মসে, ডিও পেয়ে গেলাম xy এর টার্মসে, তাহলে আমি লিখতে পারছি যে x, y সমান সমান x প্লাস 3c, তার মানে 3 ইন্টু এক্স প্লাস ওয়াই বাই 4, মানে এখানে জাস্ট সি আর ডি এর ভ্যালু তুমি বসিয়ে দাও, তাহলে ম্যাচ করে গেল। বা এইভাবেও ভাবতে পারো যে এক্স সমান সমান এক্স ওয়াই সমান সমান সি ইন্টু, এটা মানেই তো বেসিক্যালি সি আলফা ইন্টু ডি বিটা, তার মানে এটা হচ্ছে সি এর ভ্যালু কত? এক্স প্লাস ওয়াই বাই 4 ইন্টু আলফা, আলফা মানে জাস্ট আলফা লিখলেই হবে, আর ওয়াই মানে ডি মানে এক্স মাইনাস 3y বাই 8 ইন্টু বিটা। তার মানে তুমি
এক্স ওয়াই যে কোনো ভেক্টরকে আলফা বিটার লিনিয়ার কম্বিনেশন আকারে লিখতে পারছো। তার মানে এটা বলা গেল এক্স ওয়াই বিলংস টু এল অফ আলফা বিটা। তার মানে আর স্কোয়ারের যে কোনো পয়েন্টকে তুমি এল অফ আলফা বিটার মধ্যে লিখতে পারছো। বলো এইটুকু বোঝা গেছে না যায়নি? হ্যাঁ স্যার। সাধন? হ্যাঁ স্যার ঠিক আছে। তাহলে এইভাবে আমাদেরকে মানে বুঝতে হবে। এইবার তোমাদেরকে একটা আমি সহজ মানে বুদ্ধি বলছি যে কখন এটা সলভ করা যাবে, কখন এটা যাবে না। এমনি এমনি কি মানে সহজ উপায় আছে দেখে বোঝার? যে এই যে আমাকে এটা কি করলাম, আমি বসে বসে দেখলাম, আমি সলভ করলাম, সলভ করতে পারছি কি পারছি না সেটা দেখলাম। এর থেকে আরো কোনো সহজ উপায় আছে? সহজ উপায় হচ্ছে এই যে ইকুয়েশনটা তুমি দেখছো, এখানকার কোএফিসিয়েন্ট কে কে আছে? এখানে 3 আছে, এখানে 2 আছে, এখানে 1 আছে, এখানে -2 আছে। স্যার ও ডিটারমিনেন্টটা যদি নট ইকুয়াল টু 0 হয় Correct. এই হ্যাঁ। তাহলে ডিটারমিন্যান্টটা যদি নট ইকুয়ালস টু 0 হয় তাহলে আমি সলভ করতে পারবো। ঠিক আছে? মানে বেসিক্যালি র্যাঙ্ক যখন আমরা শিখবো তখন এই জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? এই তো শিখেছি স্যার। শিখেছো? হ্যাঁ আগেই তো ম্যাট্রিক্সে হ্যাঁ, ওই জিনিসগুলো এখানে গ্রাজুয়েশনে আবার শিখছি। আসবে। ঠিক আছে? র্যাঙ্কটা আপনার 2 থাকতে হবে নাকি? ওইটাই তো। না না না, দুটো র্যাঙ্ক সমান হতে হবে। দেখো আমাদের এখানে দুটো ইকুয়েশন আছে তাই না? যে কোনো লিনিয়ার ইকুয়েশনে এখানে যে দুটো ইকুয়েশন আছে, এটাকে তুমি এইভাবে লিখতে পারো। মানে এইটাকে আপনার সলভ হবে তখনই আপনার র্যাঙ্কটা এই যে ডিটেল মানে আপনার ম্যাট্রিক্সটা তো মানে দুটো ইয়েতে আছে না, 2/2 আছে, মানে 2 হতে হবে র্যাঙ্কটা। মানে র্যাঙ্কটাকে 2 হতে হবে এখানে নয়। 1 হলে আপনার সলভ আসবে না, 1 হলেই তো সলভ আসবে না। না না না, ব্যাপারটা হচ্ছে ওই রকম না। দুটোর একটা হচ্ছে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স আর একটা হচ্ছে অগমেন্টেড ম্যাট্রিক্স। হুম। এই দুটোর র্যাঙ্ক যাতে সমান হয়। হ্যাঁ র্যাঙ্ক যদি সমান হয় তাহলে সলভ হবে না। সলভ হবে, আর যদি র্যাঙ্কটা অসমান হয় তাহলে সলভ হবে না, ইনকনসিস্টেন্ট। ইনকনসিস্টেন্ট হয়ে যাবে। এইখানে দেখো দুইটা হচ্ছে তোমার ম্যাক্সিমাম র্যাঙ্ক হতে পারে। এবার যদি তোমার কোএফিসিয়েন্টের ম্যাট্রিক্স আর অগমেন্টেডের র্যাঙ্ক সবসময় কি হবে? কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সের র্যাঙ্কের সঙ্গে সমান বা বেশি হতে সমান হবে। হবে। এবার এবার ম্যাক্সিমাম এখানে হচ্ছে 2, কারণ দুটো এখানে ইয়ে আছে, ইকুয়েশন আছে। তাহলে এখানে ম্যাক্সিমাম র্যাঙ্ক হতে পারে 2। এবার যদি দেখতে পাচ্ছি যে ডিটারমিনেন্টটা নন জিরো, মানে কি কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সের র্যাঙ্ক 2, আর অগমেন্টেডও তাহলে 2 হবে, কারণ 2 এর থেকে তো বেশি হতে পারে না। আর আর যেহেতু কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সের র্যাঙ্ক 2, তাহলে অগমেন্টেডেরও র্যাঙ্ক 2 হবে, কারণ তার থেকে তো কম হবে না। বুঝতে পেরেছো? সেই জন্যই এটা সলিউশন করা যাবে। এটা যখন র্যাঙ্ক বলবো তখন আরো পরিষ্কার করে জিনিসটা বুঝতে পারবে। ঠিক আছে? র্যাঙ্ক তো পড়েছি স্যার। আরে বাবা, র্যাঙ্ক পড়েছো, কিন্তু র্যাঙ্কের জিনিসটা নাম্বার অফ নন জিরো রোজ ওইটা নন জিরো নয়, নন জিরো নয়, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট রোজ। অন লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। হ্যাঁ। মানে স্যার প্রায় নন জিরোর মতোই হবে কোন একটা। না 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 না, না নন জিরো মানে স্যার বলছি ওই 0 গুলো আসবে না আর কি। হ্যাঁ, ওটাকে যখন তুমি রিডিউসড করবে, রিডিউসড ফর্মে করার পর তখন নন জিরো রোজ দেখতে হবে। ওইটা স্যার বলতে চাইলাম আর কি। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পারছি কি বলতে চাইছো, কিন্তু এখনই সেটা তুমি যদি নন জিরো রো বলো তাহলে তো ভুল হয়ে যাবে। না না অবশ্যই অবশ্যই। ঠিক আছে, ওটা যখন র্যাঙ্ক পড়াবো তখন আরো ভালো করে বুঝতে পারবে। চলো এখন দেখো, এখন যেহেতু এটা শুরু করেছি না, তো শুরুতে তোমরা এইভাবেই করবে, সলভ করে দেখতে হবে যে সলভ হচ্ছে কি হচ্ছে না। ঠিক আছে? এটুকু বুঝতে পেরেছো না পারোনি? আচ্ছা হ্যাঁ, এইবার 5-এ দেখো আরেকটা কোশ্চেন দিচ্ছি। আলফা হচ্ছে 1 3 0, ওকে, বিটা হচ্ছে 2 1 -2, ওকে। এবার তোমাকে বের করতে বলেছে ডিটারমাইন এল অফ
আলফা বিটা, মানে লিনিয়ার স্প্যান অফ আলফা বিটা তুমি বের করলে, বের করে মানে এইভাবে এই যে কম্বিনেশন করে এইভাবে তুমি জাস্ট লিখে দেবে, ঠিক আছে, ওটা বেরিয়ে গেল। নেক্সট হচ্ছে তোমাকে বলেছে যে একটা ভেক্টর দেওয়া হলো যে গামা ইকুয়ালস টু -1 3 2। কোশ্চেন হচ্ছে গামা কি, ডাজ গামা বিলং টু এল অফ আলফা বিটা, মানে এটার কথা অর্থই হচ্ছে যে গামা কি আলফা বিটার লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা যাবে, কারণ এর মধ্যেকার এলিমেন্টগুলো সবই তো আলফা বিটার লিনিয়ার কম্বিনেশন, তার মানে গামা কি আলফা বিটার লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা যাবে কি যাবে না। তো এটা আমরা প্রথমেই চেক করতে শিখেছি যে কখন লিনিয়ার কম্বিনেশন হবে কি হবে না, তাই না। এই 3 নম্বরে তো আমরা তাই দেখলাম নাকি, এই যে 3 নম্বরে দুটো ভেক্টর নিলাম, এবার আরেকটা ভেক্টর নিয়ে বলছি যে ওইটা কি এই দুটো লিনিয়ার কম্বিনেশন হবে কি হবে না, বুঝতে পেরেছো তো। তাহলে এই জিনিসটা এখানে চেক করতে হবে যে গামাটা আলফা বিটার লিনিয়ার কম্বিনেশন হবে কি হবে না, পারবে চেক করতে? হ্যাঁ স্যার, করো এটা এক্ষুনি করো, ঠিক আছে, করে আমাকে এই করো, মানে ছবি ছবি তুলে পাঠাও, আমি দেখবো তারপর পড়াবো, ঠিক আছে। আমি এটা এখন পজ করছি, তাহলে সলভ করে দেখা যাচ্ছে যে গামা ডাজ নট বিলং টু লিনিয়ার স্প্যান অফ আলফা বিটা, ওকে, ঠিক আছে। তো এইভাবে তোমাদেরকে চেক করতে হবে যে কোনো একটা মানে ভেক্টর ওদের লিনিয়ার স্প্যানে আছে কি নেই এটা দেখতে হবে। আচ্ছা 6 নম্বর কোশ্চেন দেখো, তিনটে ভেক্টর আছে আলফা 1 আলফা 2 আলফা 3, কোথায় আছে R3 তে, such that alpha 1 plus alpha 2 plus alpha 3 is 0, ওকে, এটা দেওয়া আছে, তোমাকে এবার প্রমাণ করতে হবে, prove that linear span of alpha 1 alpha 2 যা হবে linear span of alpha 2 alpha 3 সেম হবে, আর linear span of alpha 1 আর alpha 3 সমান হবে, মানে যে কোনো একটা ভেক্টরকে তুমি যদি বাদ দাও তাহলে যে লিনিয়ার স্প্যানটা থাকবে সেটা একই থাকবে, যেই ভেক্টরই বাদ দাও না কেন। বলো এটা পারবে না পারবে না? নব, হ্যাঁ স্যার, কি পারবে এটা? হ্যালো, হ্যাঁ পারবে এটা, শুনতে পাচ্ছ না? এটা স্যার করেই দেন। হ্যাঁ এটা করেই দিচ্ছি, হ্যাঁ বলছি এটা করেই দেন। ওকে ঠিক আছে, নো প্রবলেম। দেখো একটা জিনিস মাথায় রাখবে সব সময়, যে এটা হচ্ছে সবচেয়ে সহজ কথা, যে যদি এসটা হচ্ছে একটা সেট, বুঝেছো, এসটা হচ্ছে একটা সেট আর ডাব্লুটা হচ্ছে ধরো একটা সাবস্পেস, তাহলে এসটা হচ্ছে সেট আর ডাব্লুটা হচ্ছে সাবস্পেস, তাহলে একটা সেট যদি একটা সাবস্পেসের সাবসেট হয় তাহলে আমরা বলতে পারবো যে লিনিয়ার স্প্যান অফ এস সাবসেট হবে লিনিয়ার স্প্যান অফ ডাব্লু। এটা সবসময় হয়, এস যে দুটো সাবসেট যদি হয়, এ সাবসেট বি হলে এল অফ এ সাবসেট অফ এল অফ টি হবে, তার মানে এটা সবসময় হবে। এবার যেহেতু এটা সাবস্পেস, তাহলে সাবস্পেসের লিনিয়ার স্প্যান করলে তখন সেটা ওইটাই হয়, মানে আর চেঞ্জ হয় না,
বুঝতে পেরেছো আমি কি বলছি? যে ডাব্লুটা যদি সাবস্পেস হয় হুম হুম তাহলে তার লিনিয়ার স্প্যানটা কি মানে হবে? মোট কথা আর কমবে না, আর কমবে বাড়বে না। না, বাড়বে না। লিনিয়ার স্প্যান করে তো আরো এক্সট্রা ভেক্টর তুমি যোগ করো। হুম তো যদি ডাব্লুটা সাবস্পেস হয় তাহলে এক্সট্রা ভেক্টরগুলো আর ওর মধ্যেই তো থাকবে, তাই না? কারণ ওর লিনিয়ার কম্বিনেশন করে তো ওখানেই তো থাকবে। হুম তাহলে এইটা আর এটা সমান হয়ে যাচ্ছে। তার মানে আমি কি বলতে পারছি? যে এসটা যদি ডাব্লুর সাবস্পেস হয় তাহলে এল অফ এস মানে লিনিয়ার স্প্যান অফ এসটাও কি হয়ে যাবে? ডাব্লুর সাবস্পেস হয়ে যাবে। বুঝতে পেরেছো? বোঝা গেল না গেল না? হ্যাঁ স্যার, মানে এলএসটা মানে ডাব্লিউ ওই যেটা এসটা যেহেতু সাবসেট আছে, মানে ওটাও সাবসেট হিসাবেই থাকবে, বা ইকুয়ালও হতে পারে, ডাব্লিউ এর সঙ্গে সমানও হতে পারে। সমান হতেই পারে, সেটা আমি হুম বড় কথা নয়। সে আমি বলতে চাইছি যে এসটা যদি সাবসেট হয় ডাব্লুর তাহলে এলএসটাও ডাব্লুরই সাবসেট থাকছে, হুম কারণ ডাব্লুটা যেহেতু সাবস্পেস। কিন্তু সাবস্পেস হুম না হলে এটা সমান হতো না, এই জায়গাটা সমান হুম হতো না। ঠিক আছে, এবার হুম দেখো আমরা কি চাইছি? আমরা এখানে প্রমাণ করতে চাইছি যে এল অফ আলফা 1 আর আলফা 2 ইকুয়ালস টু আলফা 2 আলফা 3, এইটা ধরো প্রমাণ করতে চাইছি, রাইট? এখানে দুটোই কিন্তু হুম সাবস্পেস, কারণ এল নেওয়ার পর ওটা সাবস্পেস হয়ে যায়, তাহলে এটা সাবস্পেস। তাহলে আমি যদি এটা দেখাতে চাই তাহলে এটা সমান দেখাতে গেলে কি করতে হবে? এইটা এর সাবস্পেস, ওটা ওর সাবস্পেস, এটা দেখাতে হবে। তার মানে ধরো এইটা আমাকে এইটা দেখাতে চাই, প্রথম কাজ তো এটা দেখাবো, তারপরে হুম উল্টোটা দেখাবো। এইটা দেখাবো আর এইটা দেখাবো, আলাদা আলাদা করে দেখাবো, ঠিক না? এইবার দেখো এইটা যদি দেখাতে চাই এনাফ টু শো আলফা 1 আর আলফা 2 এর সাবস্পেস, এর সাবসেট, তাহলে এটা একটা সাবসেট, এটা একটা সাবসেট, মানে জাস্ট এখানে আলফা 1 আছে আর আলফা 2 আছে, আর এখানে আলফা 2 আর আলফা 3 সমস্ত কম্বিনেশন আছে। তাহলে আমি যদি এই দুটো ভেক্টর দেখিয়ে দিই যে এর মধ্যে আছে, তাহলে এদের লিনিয়ার কম্বিনেশনটাও এর মধ্যে থাকবে, কারণ এটা সাবস্পেস। বুঝতে পেরেছো? মানে এর উপরে যখন আবার এল চাপাবো তো আর এলটা গিয়ে বড় হবে না, ওইটাই থেকে যাবে। কথাটা বুঝতে পেরেছো? আমি বলতে চাইলাম যে এইরকম হয় যে এল অফ এস, তার উপরে যদি আবার এল চাপাও ওটা হুম এল এল এসই থেকে যায়, বড় আর হবে না। হুম হ্যাঁ, হুম তাহলে এইটা দেখালেই কাজ হয়ে যাবে, হুম কারণ তারপরে যখন আমি আবার এল চাপাবো তো এই দিকেটা তো আর বাড়বে না, তখন এইটা হয়ে যাবে, তাই না? এইটা দেখাতে পারলেই এখান থেকে এইটা হয়ে যাবে। বুঝতে পেরেছো? হুম এইবার দেখো তাহলে আমাকে আলাদা করে কি দেখাতে হবে? যে আলফা 1টা এর মধ্যে আছে, আবার আলফা 2টাও এর মধ্যে আছে। আলফা 2টা তো অবভিয়াসলি, আলফা 2কে আমি আলফা 2 লিখতে পারছি 1 ইন্টু আলফা 2 প্লাস 0 ইন্টু আলফা 3। তার মানে আলফা 2 আর আলফা 3 লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা গেল কাকে? আলফা 2কে। তাহলে এখান থেকে আমি কি বলতে পারছি? যে আলফা 2 বিলংস টু এল অফ আলফা 2 কমা আলফা 3। ওকে, হুম আচ্ছা এবার আমাকে লিখতে হবে আলফা 1টাকেও এদের লিনিয়ার কম্বিনেশন আকারে লিখতে হবে। তো তার জন্য আমাকে আমার হাতে দেওয়া আছে কি? এটা 0 দেওয়া আছে। হুম তাহলে এখান থেকে আমি যদি আলফা 1 এর ভ্যালু বের করি কি পাচ্ছি? তার মানে এখান থেকে বলা যাচ্ছে না যে আলফা 1টা আলফা 2 আর আলফা 3 লিনিয়ার কম্বিনেশন। হুম তাহলে অর্থাৎ আলফা 1 বিলং করছে কোথায়? এল অফ আলফা 2 কমা আলফা 3তে। বুঝতে পেরেছো? হুম তাহলে এইটা আলফা 1ও আছে আলফা 2ও আছে, তার মানে এইটা হয়ে গেল, তার মানে এটা প্রুভড হয়ে গেল। অর্থাৎ আলফা 1ও আছে আলফা 2ও আছে, কার মধ্যে? এল অফ আলফা 2 আর আলফা 3। ওকে, তাহলে এবার দুদিকে যদি এল চাপাও তাহলে এল চাপালে কি হচ্ছে?
এইদিকে একটা এল অলরেডি আছে, তার মানে এটা সাবস্পেস, তার উপর এল চাপালে আর কোনো পরিবর্তন আসবে না, অর্থাৎ এটাই থাকবে। তাহলে এটা প্রুভড হয়ে গেল। একই রকম ভাবে উল্টোটা তুমি প্রমাণ করতে পারবে। সিমিলারলি, সিমিলার মেথডে তুমি দেখাতে পারবে এই দিকটা সাবস্পেস হচ্ছে এই দিকটা, হয়ে যাবে। তাহলে দুটোকে এবার কম্বাইন করে ইকুয়াল হয়ে গেল। বুঝতে পেরেছো? এইভাবে বাকিটাও তুমি দেখাতে পারবে। বুঝলে কি বুঝলে না বলো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার বুঝছি। ওকে, ভেরি গুড। আচ্ছা, কোশ্চেন নাম্বার 7 দেখো কি বলছে। এস হচ্ছে আলফা বিটা গামা, তিনটে ভেক্টর আছে এস এর মধ্যে, আলফা বিটা গামা আছে। পি এর মধ্যে আলফা আছে, আলফা প্লাস বিটা আছে, আলফা প্লাস বিটা প্লাস গামা আছে। আর ভি এর মধ্যে কে কে আছে দেখো, ভি এর মধ্যে আছে আলফা প্লাস বিটা, বিটা প্লাস গামা, গামা প্লাস আলফা আছে। এটা ভি। ওকে, তাহলে তোমাকে যেটা, তাহলে এস হলো, পি হলো, আর ভি হলো না, এটা ভি নয়, এটা অ্যাকচুয়ালি টি হবে, বইয়ে বইয়ে ভুল দেওয়া আছে। ঠিক আছে, তাহলে প্রমাণ করো, প্রুফ দ্যাট এল অফ এস, এল অফ এস, এল অফ পি, এল অফ ভি, এল অফ টি সবটাই কিন্তু ইকুয়াল হবে। বুঝতে পেরেছ? কোশ্চেনটা বুঝতে পেরেছ নব, সাধন? হ্যাঁ স্যার বলছি। মানে এস একটা ইয়েতে আছে, এস একটা ভেক্টর, পি একটা ভেক্টর নাকি? এসটা ভেক্টর, এসটা দেখে তোমার লিনিয়ার কম্বিনেশন, এসটা কোথায় লিনিয়ার কম্বিনেশন আছে? আলফা বিটা, ওই আলফাটা তো একটা পয়েন্ট না, বিটা একটা পয়েন্ট, গামা একটা পয়েন্ট। পয়েন্ট না রে বাবা, ওগুলো ভেক্টর, আলফা বিটা গামা এগুলো কি ভেক্টর। ভেক্টর। তো এসটা কি? এসটা কি লিখেছি আমি? এসটা তো আপনি ভুলে গেছো, সেট, এটা সেট অফ ভেক্টর স্যার। সেইটা সেট অফ ভেক্টরস। সেকেন্ড ব্র্যাকেটে আছে। মানে কি তুমি নব নব, মাথা তোমার কি গেছে নাকি? হ্যাঁ, না স্যার যায়নি। তাহলে আছেই। তাহলে তোমাকে কি দেখাতে হবে, যে এল অফ এস, এল অফ পি আর এল অফ টিটা ইকুয়াল হবে। আগে আগের যে 6 নম্বর অঙ্কতে যা যা টেকনিকটা বললাম, সেই টেকনিকে এই অঙ্কটা করা যাবে। তো তুমি আমাকে এটা প্রমাণ করো, এল অফ এসটা সাবসেট হবে এল অফ পি এর, এইটা প্রমাণ করো। জাস্ট এইটা প্রমাণ করলে আমি বুঝে যাব যে তোমরা বাকি সবটাই পারবে। প্রুফ দিস। বলছি স্যার আগেরটা দেখান, করে দিয়েছি আগেরটা এখানে দেখাচ্ছি, হ্যাঁ 2 মিনিটে করে দাও। দেখো দেখো, আমি এইটা দেখাবো, প্রথমে দেখাবো যে এস এর সমস্ত ভেক্টর এলপিতে আছে, এস এর ভেক্টরগুলো আছে। তাও দেখো, প্রথমে আবার আলফা দেখাবো, আলফা তো অলরেডি দেখছি যে পিতে আছে, তার মানে এলপিতেও থাকবে। আলফা বিলংস টু পি ইমপ্লাই করবে আলফা বিলংস টু এল অফ পি, কারণ এল অফ পি তো আরো বড় পি এর থেকে। ঠিক আছে, বা এমনি ডাইরেক্ট এইভাবে দেখাতে পারো যে আলফা ইকুয়ালস টু 1 আলফা 0 ইন্টু আলফা প্লাস বিটা প্লাস 0 ইন্টু আলফা প্লাস বিটা প্লাস গামা। তাহলে এদের কম্বিনেশন হয়ে গেল না, এই তিনটে ভেক্টরের কম্বিনেশন। তাহলে আলফা বিলংস টু এটা হয়ে গেল। আচ্ছা, এবার আমি বিটাটাকে লিখতে চাই, তাহলে বিটাটাকে কিভাবে লিখবো?
বিটা মানে এইটা, তাহলে দেখো এইটা থেকে যদি আমি এইটা বিয়োগ করি তাহলেই তো হয়ে যাচ্ছে না, আলফা প্লাস বিটা মানে থেকে ওয়ান আলফাটা, আলফা তার ওয়ান মানে আলফা মাইনাস না ওয়ান না ইন্টু এটা, এইটাকে -1, হ্যাঁ মাইনাস ওয়ান ইন্টু আলফা প্লাস তাহলে বিটা। -1 ইন্টু আলফা প্লাস 1 ইন্টু আলফা প্লাস বিটা আর প্লাস 0 ইন্টু আলফা প্লাস বিটা প্লাস গামা, হুম, তাহলেই হয়ে গেল। আর গামা ইকুয়ালস টু হচ্ছে 0 ইন্টু আলফা -1 ইন্টু আলফা প্লাস বিটা প্লাস 1 ইন্টু আলফা প্লাস বিটা প্লাস গামা, হলো? হুম, তাহলে এখান থেকে আমি কি বলতে পারছি, এই তিনটা ইকুয়েশন থেকে আমি বলতে পারছি, মানে বেসিক্যালি এইটা যে আলফা বিটা গামা তিনটা ভেক্টরই কার সাবস্পেস, এই এল অফ পি এর সাবসেট। তার মানে এবার দুদিকে এল নিয়ে নাও, তাহলে এল অফ আলফা বিটা গামা মানে এল অফ এস সাবসেট এল অফ তাহলে এল অফ এস সাবসেট অফ এল অফ পি, প্রুফড হয়ে গেল। নব বুঝলে কি বুঝতে পারলে না? একটু স্যার স্ক্রিনটা রাখুন, দাঁড়ান আমি একটু দেখছি। হুম, ওকে, তাহলে ওই অঙ্কগুলো তোমরা হোমওয়ার্ক করে জমা দেবে। হুম, আচ্ছা, এবার দেখো, এবার আজকে আমরা পড়বো কি লিনিয়ার ডিপেন্ডেন্স আর লিনিয়ার ইনডিপেন্ডেন্স বলতে আমরা কি বুঝি, একদম মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক, ঠিক আছে, যাকে বলে একদম বেসিক জিনিস। হুম, মানে লিনিয়ার অ্যালজেব্রার বেসিক জিনিস। হ্যাঁ, লিনিয়ার ইনডিপেন্ডেন্স, ঠিক আছে। হুম, হুম, দেখো প্রথমে আমি তিনটা ভেক্টর দিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, ধরো তিনটা ভেক্টর হচ্ছে v1 v2 v3, v1 v2 v3, তিনটে ভেক্টর আছে। এই তিনটা ভেক্টর বলবো v1 v2 v3 আর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট if there exist c1 c2 c3 not all 0, not all 0। তোমরা কেউ লাউড স্পিকার অন করে আছো? হুম, ক্লাস করার সময় না হেডফোন ইউজ করবে, নাহলে সমস্যা অফ হবে। করা, অফ করে। হুম, নাহলে আমার কথাটা আমি আবার শুনতে পাবো ওই দিক থেকে, ইকো হয়ে যাবে তাহলে। মানে ক্যামেরাতে তোমাদের কথাগুলো রেকর্ড আসছে তো, হচ্ছে তো, আমি যেভাবে বলছি আবার তোমাদের মোবাইল থেকে সেই কথাটা আবার এখানে আসছে, তো ডাবল হয়ে যাচ্ছে। দেখো সবাই একসঙ্গে 0 নয়, বুঝতে পেরেছো? মানে তিনটেই একসঙ্গে 0 নয়, কেউ 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 0 হতে পারে, কিন্তু সবাই একসঙ্গে 0 হবে না। নট অল 0 such that c1 v1 প্লাস c2 v2, মানে এটা একটা লিনিয়ার কম্বিনেশন অফ এই তিনটে ভেক্টর ইজ 0 ভেক্টর। এই জন্য থিটা লিখলাম, থিটা মানে 0 ভেক্টর। যদি এইরকম c1 c2 c3 তুমি পাও খুঁজে, মানে বেসিক্যালি কি হচ্ছে যে একটা নন জিরো লিনিয়ার কম্বিনেশন তুমি যদি পাও, তাহলে আমরা বলবো যে দ্য ভেক্টরস আর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। বুঝতে পারলে? মন দিয়ে দেখে নাও, এইটাকে ভালো করে বুঝে নাও। তিনটে ভেক্টরকে, তিনটে হোক চারটে হোক যটাই হোক, আমি তিনটে দিয়ে বোঝাচ্ছি জিনিসটা, ঠিক আছে। যদি তুমি এদের লিনিয়ার কম্বিনেশন আকারে লিখতে পারো 0 ভেক্টরটাকে, যেখানে সমস্ত লিনিয়ার সমস্ত কোফিসিয়েন্ট কারা, এই যে এগুলো c1 গুলো, এটা কোফিসিয়েন্ট, এটা কোফিসিয়েন্ট, এটা কোফিসিয়েন্ট, এই কোফিসিয়েন্ট গুলো সবটাই একসঙ্গে 0 নয়, কেউ 0 হতে পারে, তাহলে আমরা বলবো যে ভেক্টর তিনটে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, ঠিক আছে। আরেকবার স্যার বলুন এটা। যে কোনো কয়েকটা ভেক্টর, হ্যাঁ, ওদের লিনিয়ার কম্বিনেশন করে
যদি মানে নন জিরো লিনিয়ার কম্বিনেশন করে তুমি যদি জিরো ভেক্টর বানাতে পারো তাহলে তাদেরকে বলবো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট বলবো। মানে C1 C2 নন জিরো থাকবে আর V1 V2 টাও নন জিরো থাকবে। না না V1 V2 কিচ্ছু বলা নেই, ও, কোথাও মানে বলা V1 আছে? V2 যে খুশি হতে পারে, হ্যাঁ, মোট কথা ওর কোএফিসিয়েন্ট গুলা নন জিরো থাকবে। V1 V2 V3 তোমাকে দেওয়া হলো, এবার তোমাকে প্রশ্ন করলো যে এরা কি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট চেক করো, তাহলে V1 V2 V3 তো তোমাকে অলরেডি দেওয়া আছে, সেইখানে কোনো মোট কন্ডিশন। মানে জিরো আসছে, মানে তাদের তিনটার যোগফল যখন জিরো আসছে হুম, তার মানে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। ডিপেন্ডেন্ট চলে আসছে। হ্যাঁ, কিন্তু তিনটার যোগফল আপনার জিরো আছে, মানে ভেক্টর সিস্টেমে তো আপনার সেই কি মানে ইকুইলিব্রিয়াম প্রসেসে আসছে তো। ইকুইলিব্রিয়াম আবার কোথা থেকে শব্দ যোগ করছো নতুন নতুন? ওই আপনার স্ট্যাটিক্সে হ্যাঁ, পড়েছিলাম। তুমি লিনিয়ার অ্যালজেব্রা পড়ছো আবার স্ট্যাটিস্টিক্স যোগ করে দিচ্ছ। হুম, স্যার ওটাই তো ভেক্টর ছিল তো। যাই হোক আমি জানি না ওগুলো, ও, হতে পারে কোনো, হতেই পারে কিন্তু আমি জানি না এখন। তাহলে দেখো এইবার আমরা দেখবো যে কারা কারা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। আচ্ছা, এইরকম যদি না হয়, মানে একমাত্র যদি পসিবল হয় যে C1 C2 C3 সবাই জিরো, তবেই তুমি জিরো ভেক্টরকে লিখতে পারছো, তাহলে বলবো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, মানে ডিপেন্ডেন্ট না হলেই লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। কথা বুঝতে পেরেছ? এগুলো আমরা চেক করে দেখবো, কয়েকটা ভেক্টর নিয়ে চেক করে দেখবো, এটা বোঝাটা খুবই দরকার। বুঝতে পেরেছো? বলছি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হতে গেলে আপনার C1 C2 C3 এগুলা জিরো হবে আর কি। সবটাই জিরো হওয়া চলবে না। দেখো তুমি যদি সবটাকে জিরো করে দাও তাহলে তো অবভিয়াসলি জিরো ভেক্টরই পাবে, ও মানে C1 C2 C3 এর মধ্যে যে কোনো একটা মানে একটা বা একের থেকে বেশিও জিরো হবে। নন জিরো হবে। সবাই জিরো নয় মানে কি, কেউ না কেউ নন জিরো না আছে। না না, আমি ঘটনাটা বলছি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হলে নট অল জিরো, মানে সমস্তই জিরো হবে না। তার মানে কি? এটাই তো তার মানে কি? মানে মানে C1 C2 এর মধ্যে সবাই মানে সব জিরো হবে না, একটা জিরো হতেই পারে। একটা জিরো হতেই পারে না, সেটা বড় কথা নয়, বড় কথা হলো অ্যাটলিস্ট একটা নন জিরো হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটলিস্ট একটা নন জিরো হবে। হ্যাঁ, নট অল জিরো মানে একটা একটা জিরো হলেও জিরো হবে না, হবে না। এক, সবটাই জিরো হবে একটা না। জিরো হবে না, তার মানে একটা হলেও জিরো হবে না, এটাই তো। লিস্ট একটা নন জিরো, হ্যাঁ, ওইটাই তো। এটাকেই বলো না, আবার ঘুরিয়ে পেঁচিয়ে বলার দরকার নেই। হুম। আর আর আপনার ইন্ডিপেন্ডেন্ট হতে গেলে ইন্ডিপেন্ডেন্ট হতে গেলে C1 C2 C3 কে জিরোই হতে হবে, জিরো ছাড়া অন্য কোনো ভাবেই তুমি এটাকে জিরো ভেক্টর বানাতে পারবে না, একমাত্র উপায় হচ্ছে জিরো দিয়ে। হুম ঠিক আছে? হুম এবার দেখো উদাহরণ দেখলে আরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। এক্সাম্পল দেখো, ধরো আমি তিনটে ভেক্টর নিলাম 2 1 1, ঠিক আছে, নাম দিচ্ছি, ধরো এটাকে V1 নাম দিলাম, V2 নাম দিলাম 1 2 2 1 2 2, আর V3 সমান লিখলাম 1 1 1। এবার কোশ্চেন হচ্ছে যে এরা কি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট না ডিপেন্ডেন্ট? আর দিস ভেক্টরস linearly dependent or independent? ঠিক আছে? তো এটা কিভাবে দেখবো আমরা? তাহলে আমাকে করতে হবে যে এদের একটা কম্বিনেশন, এই ইকুয়েশনটাকে আমাকে সলভ করতে হবে। যদি আমি নন জিরো সলিউশন পাই তাহলে বলবো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, আর যদি শুধুমাত্র জিরো সলিউশন পাই তাহলে বলবো ইন্ডিপেন্ডেন্ট। তাহলে দেখো আমাকে করতে হবে কি C1 V1 C2 V2 C3 V3 ইকুয়ালস টু থিটা। তাহলে C1 V1 মানে 2 1 1 2 1 1,
C2 মানে C2 ইন্টু V2 মানে 1 2 2 প্লাস C3 ইন্টু 1 1 1 ইকুয়ালস টু থিটা মানে এখানে 0 0 0, ঠিক? তাহলে 2C1 এখানে হচ্ছে 1 C2, এখানেও হচ্ছে C3, কমা এখানে হচ্ছে C1 2C2 প্লাস C3, এখানে হচ্ছে তোমার C1 2C2 প্লাস C3 ইকুয়ালস টু 0 0 0। ওকে, তাহলে এখান থেকে তুমি কি কি পাচ্ছ? এইটাকে এবার কম্পোনেন্ট ওয়াইজ 0, তার মানে প্রথমটা কি আছে 2 1 1, তার মানে 2C1 C2 প্লাস C3 ইকুয়ালস টু 0, এটা 1 নম্বর ইকুয়েশন। 2 নম্বর কি পাচ্ছ দেখো, C2 1 2 2 1 2 1। 3 নম্বরেও এটাই পাচ্ছ, তার মানে আলাদা করে লেখার দরকার নেই। এটুকু বোঝা গেছে? হুম, 3 নম্বরটাও একই আছে না, দেখো 1 মানে 0 0 এর সঙ্গে সমান হয়ে যায়। হ্যাঁ, এইটা যা 2 নম্বরটা যা 3 নম্বরটা তাই হবে, তাহলে আলাদা করে আর লিখছি না। এটা তো আপনার সলভ করতে হবে। এইবার দেখো এখানে 3টে আননোন আর 2টো ইকুয়েশন, তার মানে তুমি ডেফিনেটলি একটা এক্সট্রা মানে নন জিরো সলিউশন পাওয়াই যাবে, ঠিক আছে? কি করে? এইটা বলুন না। ও মানে দুটো আননোন আর মানে যখন এই তিনটা ভেরিয়েবল তখনই নন। কি বলছো 3টে ভেরিয়েবল মানে 3টে আননোন? তিনটা আননোন। আননোন যেগুলো সেগুলোই তো ভেরিয়েবল নাকি? আর তিনটা আননোন। 2টো ইকুয়েশন, হুম ইকুয়েশন কম হয়ে গেল না, হুম তার মানে তুমি অনেকগুলো সলিউশন পেয়ে যাবে বেসিক্যালি। তার মানে সলিউশন বেশি পাবে। এইটা ইকুয়েশন তিনটা হলে তাহলে এইরকম সলিউশন। সলিউশন কিভাবে সলভ করবে? সলভ করার জন্য তোমাকে যে কোনো একটা ভেক্টর ভ্যালু ধরে নিতে পারো। ধরো C1, লেট C1 সমান 1 ধরে নাও। 1 ধরে নিয়ে এবার এটাকে সলভ করা যাবে। C3 এর ভ্যালু তুমি যাই ধরো না কেন এটাকে তুমি সলভ করতে পারবে, কারণ তাহলে C1টা যদি 1 হয়ে যায়, C3টা 1 হয়ে যায়, তাহলে কত হয়ে যাবে 2C1 প্লাস C2 মাইনাস 1 হয়ে গেল। আচ্ছা, আবার C1 প্লাস 2C2 এটাও মাইনাস 1, দুটোকে যদি আমি যোগ করে দাও, আচ্ছা যোগ না, আমি এখানে কি করতে চাই, একটাকে এলিমিনেট করতে চাই, তাহলে এইটাকে আমি 2 দিয়ে গুণ করে দাও, এটাকে 2 দিয়ে গুণ, তাহলে কি হয়ে যাবে, এটা হয়ে যাবে 4C1 প্লাস 2C2 মাইনাস 2, এটা হয়ে যাবে C1 2C2 মাইনাস 1। এবার বিয়োগ করে দাও, তাহলে এটা হয়ে যাবে 3C1, এটা কেটে গেল ইকুয়ালস টু -2 প্লাস 1, তার মানে -1, তার মানে C1 এর ভ্যালু পেয়ে গেল -1/3 হলো। তাহলে C1 এর ভ্যালু -1/3 পেয়ে যাচ্ছ। এবার C1 এর ভ্যালুটা তুমি যদি বসিয়ে দাও এইখানে, তাহলে C2 সমান হয়ে যাবে -1 -2C1, মানে মাইনাস মাইনাসে প্লাস 2/3, তার মানে হয়ে যাচ্ছে -1/3, তার মানে C1 ইকুয়ালস টু C2 -1/3 আর C3 সমান 1। তাহলে দেখো নন জিরো একটা সলিউশন পাচ্ছ। এটা বসিয়ে দেখো, ওখানে টেস্ট করো, 0 হয়ে যাবে। বুঝতে পেরেছো? তাহলে এটা বসালে এখানে 0 দেখতে পাচ্ছ, তাহলে C1 C2 ভ্যালু বসিয়ে দেখো, এটা 0 0 ম্যাচ করে যাচ্ছে, তার মানে এটা কি বলবো, লিনিয়ারলি ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট? লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। তাহলে আর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়ে গেল। বুঝতে পেরেছো?
মানে সি ইকুয়াল টু 1 বা সি ইকুয়াল টু যে কোনো একটা নাম্বারের উপর ডিপেন্ড করছে, সি এর তো কনফার্ম নাম্বার আসছে না। মানে নন জিরো পাওয়া যাচ্ছে, এটা হচ্ছে মেন কথা। যাই ঠিক আছে, C3 এর ভ্যালু তুমি এখানে 1 নিলাম, 2 নিলেও বা পারবে, 2 5 3 নিলেও হবে। 5 10 যা নেবেন সেটাই। হুম, মানে সি 3টা ভেরিয়েবল হচ্ছে, মানে সি 3টা একটা স্ট্রেট লাইনের মতো ফর্ম একটা করছে, তার ভেরিয়েবল, মানে হ্যাঁ। লিনিয়ার টাইপ, মানে লিনিয়ার টাইপের, ওইটাই তো লিনিয়ার একটা ইকুয়েশনের মতো ও আচরণ করছে এবারে এটা, হুম নাকি? হুম মানে C1 C2 কে তুমি C3 এর আকারে লিখতে পারছো। হুম হ্যাঁ C3 ওইটাই। C3 এবার তুমি যেভাবে চয়েস করবে সেভাবেই সলিউশন পেয়ে যাবে। হুম তো এইটা হয়ে মানে গেল লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। ডিপেন্ডেন্ট। ঠিক আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ ঠিক আছে। হুম, আচ্ছা, আর একটা করো, এটা 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 তুমি করো, তাহলে আজকে আমি ছেড়ে দেবো। ঠিক আছে, এটা তো এখনই করো তোমরা। আচ্ছা, কোশ্চেন, prove that v1 equals to 1 2 2 1 2 2, v2 সমান 2 1 2 2 1 2 and v3 সমান 2 2 1 2 2 1 are linearly independent. এটা দেখাও যে এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে। ঠিক আছে, এটা এখন করো। হুম। আর এইটা আপনার লাস্টের দিকেরটা আসছে, লাস্টের দিকেরটা তো আপনার অগমেন্টেড ম্যাট্রিক্স এর ওই পার্টটা তো প্রত্যেকটা জিরো আছে, তাহলে তাহলে দেখো, যখন হ্যাঁ বুঝলাম তুমি কি বলতে প্রত্যেকটা যখন চাইছো। জিরো ঢুকান দিচ্ছি, ভরে দিচ্ছি, তখন জিরো জিরো চলে আসছে। হুম, ইউজিং ক্রেমার্স রুল C1 C2 C3 সব জিরো হবে যদি আমরা যেখানে ইকুয়েশনটা নিচ্ছি C1। ওকে, তো এটাকে দেখো ডাইরেক্টলিও আমরা সলভ করতে পারি। ডাইরেক্টলি কিভাবে সলভ করো দেখো, এখান থেকে তুমি যদি বসাও ভ্যালুগুলো এরকম আসবে, C1 প্লাস 2C1 প্লাস 2C2, সরি 2C2, এটা 2C3 কমা 2C1 C2 2C3। এইভাবেই তো করেছি। হ্যাঁ ঠিক আছে, আমি দাঁড়াও, আমি 2C2 প্লাস C3 ইকুয়ালস টু 0 0 0। এবার তুমি যদি ক্রেমার্স রুল ইউজ করো তাহলে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট নন জিরো দেখাতে হবে। ডিটারমিনেন্ট অফ কোফিসিয়েন্ট ম্যাট্রিক্স আর কোএফিসিয়েন্ট, অগমেন্টেডটা প্রত্যেকটাই জিরো আসছে। ওটা তো জিরোই আসবে কারণ এই দিকটা 0 0 আছে। মানে একটা একটা ঢুকছে যখনই, তখন জিরো হয়ে যাচ্ছে। কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স ইজ জিরো, ইজ নন জিরো, তার মানে সবগুলো জিরো আসবে। তো এটা একটা মেথড গেল, ঠিক আছে, এটা ঠিকই বলেছো, এটা চলবে। আর এক ডাইরেক্ট করা যায়, তাহলে এখান থেকে তুমি তিনটে ইকুয়েশন পাচ্ছ, C1 2C2। ডাইরেক্ট করতে অনেক কষ্ট হচ্ছে। কষ্ট নেই, তুমি দেখো, আমি আমার টেকনিকটা দেখো তাহলে বুঝতে পারবে। একটু চোখ কান খোলা রেখে করতে হবে। গুণ 2C2 করতে + C3, না রে বাবা, গুণ না, এটা 1, এটা 2, এটা 3। মজার ব্যাপার দেখো, এই যে কোএফিসিয়েন্ট গুলো যোগ করো 5, এখানেও যোগ করো, এখানে একটা 1 আছে, দাঁড়াও, এইটাও 1, হ্যাঁ এখানেও 5, এখানেও 5, দেখছো? তার সবটাকে যদি আমি যোগ করি 1 + 2, তার মানে C1 প্লাস C2 প্লাস C3 ইকুয়াল টু 0 হয়ে যাবে। কারেক্ট। তাহলে এখানে আমি পেয়ে যাবো C1 + C2 + C3 ইকুয়ালস টু 0। এবার দেখো এখানে আমি 2 2 করে নিচ্ছি, করতে পারি, এটার নাম দিলাম 4। ওকে, এইবার দেখো, এইবার 1 আর 4 দেখো, এখানেও 2 আছে, এখানেও 2 আছে, তো যদি আমি করি 4 - 1,
তা হয়ে যাবে মানে তাহলে আপনার C1 হচ্ছে = 0। 4 - অপনয়নের মধ্যে 2, হ্যাঁ 4 - 2 করলে C2 = 0, আর 4 - 3 করলে C3 = 0। তাহলে দেখো সলিউশন আমি নির্দিষ্ট পেয়ে গেলাম। এটাও করতে পারো, এটা হচ্ছে ঠিকঠাক মেথড। এইটা সবসময় করা যাবে না, কারণ এখানে একটু দেখতে পাচ্ছ বাস ভালো ভালো আছে কোএফিসিয়েন্ট বলে এটা করা গেল, না হলে তোমাকে এই ক্র্যামারস রুলই সব ভালো উপায় আর কি। ঠিক আছে, তাহলে সবটাই যেহেতু 0, তাহলে আমরা বলতে পারছি V1 V2 নন জিরো সলিউশন তাহলে আর পাওয়া গেল না, তার মানে V2 আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। বুঝতে পেরেছ? চলো আজকে এই অবধি থাক। হ্যাঁ, তাহলে পরের দিন আরো থিওরি করব, বেশিরভাগ থিওরি করব, কিছু কিছু অঙ্ক করব, তারপরে হয়ে যাবে। চলো, অনেকগুলো আছে ডিরেক্ট সাব কোশ্চেন থাকবেই তো। চলো রাখলাম। হ্যাঁ। হ্যাঁ।